রবীন্দ্রনাথের বিদেশি বন্ধুদের মধ্যে বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী আইনস্টাইন কিন্তু অন্যতম। আইনস্টাইন এই কারণে খুবই গুরুত্বপূর্ণ তার বন্ধু হিসেবে, কারণ আইনস্টাইনের সঙ্গে রবীন্দ্রনাথের যে নিবিড় সম্পর্ক, এটা আবার সবার সঙ্গে তার এত গভীর সম্পর্ক ছিল না, মানে রবীন্দ্রনাথের সঙ্গে বা আইনস্টাইনের সঙ্গে রবীন্দ্রনাথের। তার কারণ হলো গিয়ে দুজনেই বিজ্ঞানের প্রতি খুবই আকৃষ্ট। তারা বিজ্ঞানকে ভালোবাসেন, অনেক ভালোবাসেন। রবীন্দ্রনাথের নানা সাহিত্যকর্ম যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এটার প্রমাণ পাওয়া যায়। আর আইনস্টাইন নিজে তো বিজ্ঞানী বটেই, বিশ্বখ্যাত, বিশ্বস্বীকৃত। তো মজার ব্যাপার হলো দুজনের মধ্যে মানে গভীর আলোচনাও হয়েছে বিজ্ঞান বিষয়ে, চিঠি চালাচালি হয়েছে, দেখা হয়েছে, কথা হয়েছে। দুজনই এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সেটাকে বুঝতে চেষ্টা করেছেন। আইনস্টাইন তো করেছেনই একটু ম্যাটেরিয়ালিস্টিক জায়গা থেকে, আর আমাদের রবীন্দ্রনাথ চেষ্টা করেছেন সেটাকে আধ্যাত্মবাদের জায়গা থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখার, বুঝার। যাই হোক, সেই আইনস্টাইনের মানে অ্যালবার্ট আইনস্টাইনের কিন্তু এই 14ই মার্চ 147তম জন্মদিন। রবীন্দ্রনাথের সাথে আইনস্টাইনের যে সম্পর্ক বা তাদের যে দেখা হয়েছে, কথা হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সাক্ষাৎকার আমরা দেখেছি। মোট 4 বার তার সঙ্গে রবীন্দ্রনাথের দেখা হয়েছে। হ্যাঁ, এই যে তাদের কথাগুলো, কনভারসেশন যেগুলো, সেগুলোর আবার বিভিন্ন অনুবাদ বা তখন রবীন্দ্রনাথের যে সেক্রেটারি, পত্রিকাও ছাপা হয়েছে, নিউ ইয়র্ক টাইমসেও ছাপা হয়েছে, তারা এগুলো লিখেছেন। শান্তিনিকেতন থেকে এটার বাংলা অনুবাদ বের হয়েছে, অনেকেই করেছে আসলে সেটার বাংলা অনুবাদ। এটার মধ্যে বিভিন্ন জায়গাতে রবীন্দ্রনাথ আর আইনস্টাইনের মতভেদ হয়েছে, আবার কিছু জায়গাতে তারা একমত হয়েছেন। সৌন্দর্য নিয়ে আলোচনা হয়েছে, তাদের সত্য নিয়ে, একদম অ্যাবসলিউট ট্রুথ, রিয়ালিটি, হ্যাঁ, এটা নিয়ে আলোচনা হয়েছে। এবং দুজনের দুই রকমের উত্তর। আইনস্টাইন বিজ্ঞানের ভাষায় উত্তর, আমি যেটা চোখে দেখছি সেটা সত্য, যেটা দেখছি না এরকম ওর অবস্থা। আবার কিভাবে তারা দুজন মহাবিশ্বকে দেখছেন, দুজনের কাজই তো আসলে মহাবিশ্ব নিয়ে। যেটা মজার ব্যাপার হলো যে একজন বলছেন হলো গিয়ে বাস্তবতা দিয়ে, আরেকজন বলছেন হলো গিয়ে অনুভূতি দিয়ে। একদম, যে অনুভব করা, হ্যাঁ, এই যে অস্তিত্বকে যে আপনি এক ধরনের অনুভব করেন, মানে আপনার ইন্দ্রিয় শক্তি দ্বারা যে আপনি ছুঁয়ে যান, সেটাও যে গুরুত্বপূর্ণ, রবীন্দ্রনাথ এটা বলছেন। সেটার সঙ্গে আবার পুরোপুরি যে দ্বিমত প্রকাশ করেছে আইনস্টাইন তা না, কিন্তু আবার স্বীকারও করেন। একদমই, মানে সে বলছে যে আইনস্টাইন বলছেন যে এইখানটাতে আমি হয়তো কিছুটা আপনার সাথে একমত, বা আমার দৃষ্টিকোণ আরেকটু ডিফারেন্ট এইখানটাতে, এবং তাই তো হওয়ার কথা। উনি তো বিজ্ঞানী, উনি প্রমাণ না পেলে নিশ্চয়ই বিশ্বাস করবেন না। এবং এটা দেখলাম যে, দেখেন, খেয়াল করেন যে আমি দেখিনি, এমনিতে চিঠি পত্র লিখেছেন আইনস্টাইন নানাজনকে, কিন্তু এত গভীর এবং এত মানে অনুধাবন করার মতন কথা বা এত দীর্ঘ আলোচনা খুব কমই বোধহয় আইনস্টাইন করেছেন অন্য কারো সঙ্গে, যিনি বিজ্ঞানী না। একদম একদম। আবার রবীন্দ্রনাথের মতো আরো বেশ কিছু কবি সাহিত্যিকদের সাথে কিন্তু আইনস্টাইনের সম্পর্ক ছিল, আমরা সেগুলো দেখেছি। এছাড়াও বিভিন্ন ধরনের সাহিত্যিকদের আবার আইনস্টাইনকে নিয়ে, মানে যেহেতু তারা সাহিত্যিক, একদম সাহিত্যিক, যে তারা একটা পদার্থবিজ্ঞানের মতো একটা খটমটে বিষয়ের বিজ্ঞানী, তাকে নিয়ে কিন্তু অনেকেরই বিভিন্ন ধরনের বিশ্লেষণমূলক কথাবার্তা আমরা দেখেছি, সমালোচনা দেখেছি। এখানে আল্লামা ইকবালের কথা বলা যেতে পারে। উনি যেরকম আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, যেটা আপেক্ষিকতা, যেটা সেটাকে কিন্তু খুবই প্রবলেমেটিক মনে করছেন। উনি বলছেন যে আইনস্টাইনের মতে অতীতের মতো ভবিষ্যৎও খুব সুনিশ্চিতভাবে নির্ধারিত। তার মানে যে ঘটনাগুলো ঘটে আমাদের সাথে, ভবিষ্যতে যে ঘটনাগুলো ঘটবে আমাদের সাথে, সেগুলো আসলে অবধারিত, সুনিশ্চিত, ওগুলো ওখানেই আছে, আমরা শুধু ঘটনাগুলোর মুখোমুখি হচ্ছি। এটা আল্লামা ইকবাল কাইন্ড অফ ডিনাই করে দিয়েছেন। তিনি দ্বিমত করতে পারেন, তার নিশ্চয় যুক্তি আছে, কিন্তু একটা বিষয় তো আবার খুবই অবধারিত। সেটা কি? সেটা হলো যে আইনস্টাইনের যে তত্ত্ব, নানা তত্ত্ব, সেটা আপেক্ষিকবাদ বা অন্যান্য যেগুলো আছে, সেগুলো কিন্তু পুরো শিল্প, সাহিত্য, সঙ্গীত, হ্যাঁ, দর্শনে ভীষণভাবে প্রভাব ফেলেছে। হ্যাঁ, এবং 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 তার আপেক্ষিকবাদ এক ধরনের মেরুকরণও তৈরি করেছে কবিতার ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রেও। আইনস্টাইন লিখেছেন প্রচুর। তাকে নিয়ে কাজ করেছেন একজন এলিস ক্যালাপ্রাইস নাম, আপনি নাম শুনে থাকবেন। তার কিছু বইও সম্পাদনা করেছেন আইনস্টাইনকে নিয়ে, তিনি লিখেছেন। উনি আইনস্টাইনকে বলছেন ভেরি কোটেবল,
এবং এটার খুব রিলেভেন্স আমরা কিন্তু এখন দেখি সোশ্যাল মিডিয়াতে ছয়লাভ। রাইট। হ্যাঁ, হুমায়ুন আহমেদের বক্তব্য আমরা যেরকম দেখি বিভিন্ন ধরনের কোট, সেটা হুমায়ুন আহমেদের কিনা এটা নিয়ে আমাদের কনফিউশন আছে, কিন্তু আমরা দেখতে পাই যে নিচে হুমায়ুন আহমেদ লেখা, এরকম প্রচুর কোটেশন আমরা দেখি ফেসবুকে। এর চেয়েও বোধহয় বেশি এবং ভাস্ট হচ্ছে আইনস্টাইনের কোটেশন। হ্যাঁ, বিশ্বব্যাপী তার এই কোডগুলো লেখা হয় ধর্ম নিয়ে, ঈশ্বর নিয়ে এবং বিজ্ঞানের নানা বিষয় নিয়ে তো, এবং জীবনের নানা বিষয় নিয়ে তো আছেই। এই জায়গাটাতে এলিস একটা ইন্টারেস্টিং জিনিস বলছেন যে আইনস্টাইন তো লিখতেন জার্মান ভাষায়। তো যেটা হয়েছে, আইনস্টাইনের লেখা তো বিভিন্ন ভাষা, প্রায় ডজনখানেক ভাষায় অনুদিত হয়েছে। এইখানটাতে সমস্যা যেটা হয়েছে, মানে অন্য সব অনুবাদের ক্ষেত্রে যেটা সমস্যা, আইনস্টাইনকে বুঝতে হলে, তার লেখা বুঝতে হলে বুঝতে হবে তার মাতৃভাষায়। যখন আমি অনুবাদ করছি কিছুটা ডিস্টরশন এখানে হয়েছে, এই কথাটা কিন্তু এলিস বলছেন। হ্যাঁ, জার্মান ভাষায় আর কি, যেটার কথা বারবার বলছেন। যেমন আমরা কিন্তু কাফকার ক্ষেত্রেও তাই দেখি, কাফকা কিন্তু ইংরেজিতে লেখেননি, হ্যাঁ, বা ম্যাক্সিম গোর্কিও কিন্তু ইংরেজিতে লেখেননি। তো এর জন্য মূলে ফেরাটা খুব জরুরি। আচ্ছা, এখানে আমি যেটা বলছিলাম যে এই যে শিল্প সাহিত্যের প্রতি আলবার্ট আইনস্টাইনের যে আগ্রহ, সেটা কিন্তু এই কারণ যে তিনি নিজেও কিন্তু এক ধরনের মানে সাহিত্য রচনা করেছেন। হ্যাঁ, এটা কিন্তু এলিস বলছেন। তিনি তার গার্ডিয়ানে প্রকাশিত হওয়া প্রায় 20 বছর আগের একটা লেখাতে বলছেন এভাবে, আমি একটু কোট করি তাকে ডিরেক্ট। একাধারে পদার্থবিজ্ঞানী, দার্শনিক, মানবতাবাদী, শান্তিকামী, রাজনৈতিক আন্দোলনকর্মী, সাংস্কৃতিক জায়নবাদের সমর্থক, আইনস্টাইন ছিলেন একজন তুখোড় লেখক, যার প্রতিটি উক্তি মানুষের মুখে মুখে প্রচলিত। রাইট, সেটাই যে তিনি কিন্তু একই সঙ্গে তার যে বিজ্ঞানের লেখাগুলো, সেগুলোর মধ্যে সাহিত্য গুণ পাওয়া যায়। তারপরে তিনি প্রায় নিয়মিত ডায়েরি লিখতেন, যেখানে যেতেন, ভ্রমণে যেখানে যেতেন সেখানে উনি ডায়েরি লিখতেন। এমনকি উনি তো ইংরেজি খুব ভালো বলতে পারতেন না, তো যেটা হতো উনি ওনার যে কথা সেটা জার্মানিতে লিখে দিতেন, তারপরে ওনার যে সেক্রেটারি থাকতেন তিনি ওইটা ইংলিশে লিখে দিতেন, তারপর উনি বলতেন, মানে ওনার সবকিছুর খুব স্পেসিফিক নোট থাকতো। এই যে উনি চিঠি লিখেছেন কিন্তু বিভিন্ন বিজ্ঞানীদেরকে লিখেছেন, বিভিন্ন নোটেবল ব্যক্তিত্বদেরকে লিখেছেন। যে আমাদের বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুকেও কিন্তু প্রচুর তাদের মধ্যে আর কি চিঠি চালাচালি ছিল। হ্যাঁ, এবং উনি সত্যেন বোসের বেশ অ্যাডমায়ারারই ছিলেন। এটা ডেফিনেটলি বাঙালি হিসেবে আমাদের জন্য একটা বড়ই অন্ততপক্ষে গর্বের বিষয় তো বটেই। মোটা দাগে কিন্তু আইনস্টাইনের লেখালেখিকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ওনার সায়েন্টিফিক লেখালেখি, অবশ্যই একাডেমিক যে লেখাগুলো সেগুলো, চিঠি, বিভিন্ন ধরনের চিঠি, এর মধ্যে রয়েছে বিভিন্ন বিজ্ঞানীকে লেখা চিঠি, বিভিন্ন নোটেবল ব্যক্তিত্ব যেমন রবীন্দ্রনাথ বা অন্যান্য সাহিত্যিকদের কাছে লেখা চিঠি, তার ওয়াইফকে লেখা চিঠি, এবং তার পরবর্তী প্রেমিকা বা যেমন মাদাম কুরিকে লেখা চিঠিও আছে এর মধ্যে। এরপরে থাকবে ডায়েরি, যেটার কথা আপনি বললেন, আর সব শেষে থাকবে হয়তো খুবই কম সংখ্যায় কিন্তু আছে অদ্ভুতভাবে এরকম একজন পদার্থবিজ্ঞানী, মানে পদার্থবিজ্ঞান তো আসলে খুবই খটমটে বিষয়, তিনি কিন্তু কবিতা লিখেছেন, যেটা আপনি বলেছেন একবার। তার সেই সাহিত্যকর্মগুলোও আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ছোট ছোট প্রবচন, যেটা কিছু বড় সংকলনও আছে এবং খুবই বেস্ট সেলার বই। হ্যাঁ, এটার জন্যই এলিস বলেছেন তাকে ভেরি কোটেবল। রাইট। জন্মদিন বিষয়ে তার আরেকটা তথ্য আমি দেই, খুব মজার একটা বিষয়, যে 1951 সালে তার মানে 14 মার্চ তার জন্মদিন ছিল। তো এই জন্মদিনে কিন্তু তার একটা বিখ্যাত ছবি আছে। ছবিটা দেখবেন যে একটা জিভ বের করা আইনস্টাইনের একটা ছবি, এটা খুবই বিখ্যাত, এত বিখ্যাত এই ছবি পরবর্তীতে অন্যান্য শিল্প ক্ষেত্রকেও প্রভাবিত করে, যেরকম পপ আর্টকে খুবই প্রভাবিত করেছে, কমার্শিয়াল আর্টগুলোকে প্রভাবিত করেছে এই ছবি এখনও নানা ফর্মে আপনি দেখতে পাবেন। এই ছবি তোলার কিন্তু একটা মজার ঘটনা আছে। ওই জন্মদিনে তিনি চাচ্ছিলেন না যে খুব আড়ম্বর কিছু হোক, কিন্তু তিনি তার ইনস্টিটিউট থেকে বাইরে এসে দেখেন যে সাংবাদিক গিজগিজ করছে, কারণ সাংবাদিকরা জানে যে আজকে এই মহান পদার্থবিদের জন্মদিন। তো তখন তিনি গাড়িতে উঠলেন কোনো মতে, ঠেলে টুলে উঠলেন। তো তিনি বলছেন যে সাংবাদিকদের এই দাপাদাপি থেকে তিনি খুবই বিরক্ত ছিলেন আইনস্টাইন, এবং তখন তিনি বলছিলেন যে সাংবাদিকদেরকে, আপনারা একটু থামেন না, হয়েছে তো, আমি এখন বেরোই। তখন সাংবাদিকরা এটা তো শোনার তো কোনো কারণই নেই, তাকে উল্টা আরো বলছিলেন, স্যার একটু হাসেন না, এটা ছবি তুলবো। তো তখন তিনি হাসার বদলে বিরক্ত হয়ে জিভ ভেঙচি কেটেছিলেন। হ্যাঁ, তো এই ভেঙচি কাটার যে সেই ছবি আবার ছবিটা তুলেছিলেন আবার আর্থার সাস, তিনি ইউপিআই এর মানে ফটো সাংবাদিক ছিলেন।
তিনি তো ভেঙচি কেটেছিলেন ঠিকই, কিন্তু ছবিটা পরবর্তীতে এত জনপ্রিয় হয় আইনস্টাইন নিজেও এই ইউপিআইয়ের কাছে অনুরোধ করে সেটার একটা কপিও আবার তিনি নিয়েছিলেন। এবং আরেকটু বলে রাখি, এই ছবির অরিজিনাল যে অল্প কয়েকটা কপি তখন হয়েছিল সেগুলোর দাম এখন $1,000,000 ছাড়িয়ে গেছে।